শুভ সন্ধ্যা। কলকাতার একাডেমি অফ ফোকলোর আয়োজিত আব্দুর রশিদ চৌধুরী নামাঙ্কিত এই স্মারক বক্তৃতামালা যে শুরু হয়েছে, আজ সেই বক্তৃতামালায় উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর শান্তনু সরকার। বন্ধুবর ডক্টর সরকার আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এমফিল করেছেন যাদবপুর থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। তার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল যতদূর মনে পড়ে 2002 সালে কলকাতার দ্য এশিয়াটিক সোসাইটিতে। সেখানে একটি আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল অন ফোকলোর। সেই কর্মশালার যিনি মূল কাণ্ডারি ছিলেন আমাদের সকলের প্রণম্য অধ্যাপক ডক্টর পল্লব সেনগুপ্ত মহাশয়। সেই আমাদের বন্ধুত্বের সূত্রপাত এবং আজ প্রায় 20 বছর তার সঙ্গে আমার যোগাযোগ। তাকে নানা দিক থেকে নানাভাবে আমি জানি, চিনি। তো সেই কর্মশালা এশিয়াটিক সোসাইটিতে তিনি সেই সময় ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স এর ওপর একটি প্রকল্পের রিসার্চ ফেলো হিসেবে কাজ করছিলেন। বন্ধুবর ডক্টর সরকারের রিসার্চ এরিয়া বা তার আগ্রহ, তার ইন্টারেস্টের জায়গা হলো মূলত লিঙ্গুইস্টিক্স এবং লিটারারি থিওরি। নানা পত্রপত্রিকায় তিনি প্রবন্ধ লিখেছেন, বইও লিখেছেন। তার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে আধিপত্য বাংলা ভাষা, এই নিয়ে। তিনি লোকসংস্কৃতি চর্চাও নিয়মিতভাবে করেন। আজকে তিনি যে বিষয় নিয়ে বলবেন খুব খুব মূল্যবান একটি বিষয়, লোকসংস্কৃতি ও মতাদর্শ। এই বিষয় নিয়ে সেইভাবে কেউ আলোকপাত করেছেন বলে আমি অন্তত জানি না, অন্তত বাংলা ভাষায় তো বটেই। সেই বিষয় নিয়ে আজকে আমাদের সমৃদ্ধ করবেন বন্ধুবর ডক্টর সরকার। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে ডক্টর সরকারকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। বন্ধুবর ডক্টর শান্তনু। ধন্যবাদ সৌগত। সৌগত আমার বহুদিনের বন্ধু। ও বলল যেভাবে, আমি প্রথমেই যারা আজকের এই বক্তৃতা সংগঠিত করছেন তাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সময়ে এই ধরনের একটি বক্তৃতা আমার কাছে গুরুত্বপূর্ণ কেন আমি যখন বিষয়ের মধ্যে ঢুকবো তখন বলবো। ঘটনাক্রমে এই বক্তৃতাটা আমার দেওয়ার কথা ছিল কিছুদিন আগে, দিন 20-25 আগে। সেরকমই কথা হয়েছিল, সংগঠকরা আমাকে সেই রকমভাবেই অনুরোধ করেছিলেন। কিন্তু সেই সময় আমার বাড়িতে একাধিক আমার পারিবারিক সদস্য কোভিডে আক্রান্ত থাকায় আমি সেই বক্তৃতাটা দিতে পারিনি। আজকে আমি সেই বক্তৃতাটা দিচ্ছি। আমার বলার বিষয়ে সৌগত বলেছে যে লোকসংস্কৃতি ও মতাদর্শ। এখানে যে ধরনের বক্তৃতা সংগঠিত হয় সেখানে আমি বুঝি যে কতগুলো জায়গাকে উস্কে দেওয়া, কতগুলো কথাকে সামনে নিয়ে আসাটাই বক্তার বোধহয় কর্তব্য। কারণ যারা শুনছেন তারা প্রত্যেকেই তাদের মতন করে লোকসংস্কৃতির চর্চা করেন, বা বলা ভালো, যদি বৃহত্তর অর্থে বলি, বিদ্যায়তনিক চর্চার বা নানান ধরনের তার মতন করে চর্চায় যুক্ত। ফলে এখানে খুব বিস্তারিত ধরে ধরে বলার সুযোগ থাকে না। এখানে মূলত কিছু ইশারা, কিছু জায়গাকে তুলে ধরা হয়, সেই জায়গায় বলবো। আমার বলার বিষয় লোকসংস্কৃতি ও মতাদর্শ।
এই বিষয়টিকে আসলে নানান জায়গা থেকেই উপস্থাপন করা যেতে পারে, এই বিষয়ে বলা যেতে পারে। কেমন? ধরা যাক লোক সংস্কৃতির মধ্যে যে যে উপাদানগুলোকে সাধারণভাবে ফেলা হয়, লোকগান, লোকগল্প, লোকক্রীড়া, লোককবিতা, যাই হোক সমস্ত কিছু, লোকছড়া, তার মধ্যে মতাদর্শের উপস্থিতি কিভাবে থাকে এটি এক ধরনের চর্চা করা যায়। কালচারাল স্টাডিজের জায়গা থেকে লোক সংস্কৃতির মধ্যে কিভাবে কোন সময় মতাদর্শ কিভাবে গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণ করে সে জায়গা থেকে চর্চা করা যায়। আমি সে জায়গা থেকে আজকে চর্চাটা করব না, আমি চর্চা করব তারও আগের জায়গা থেকে, একেবারে আমার ভাবনায় শুরুর জায়গা কি সেটি মূলত বলা চলে এই বড় যে শিরোনাম তার অধীনে লোক সংস্কৃতির যে চর্চা, লোক সংস্কৃতি বলতে যা বুঝি তা নয়, গোটাটি সম্পর্কিত যে চর্চা, এই চর্চার সঙ্গে মতাদর্শের বিষয়টি কিভাবে যুক্ত, আমার বক্তব্য বিষয় মূলত তাই। এবং তার মধ্যেও এই চর্চার তো আজকে আমরা পেরিয়ে এসছি ধরা যাক 200 বছরেরও বেশি সময় এক অর্থে ধরলে। আমি লোক সংস্কৃতিতে ফোকলোর শব্দটি বলছি না, 1846কে ধরছি না, আমি তারও আগে যবে থেকে এই ধরনের চর্চা শুরু হয়েছে তাতে 200 বছর পেরিয়ে এসছি। প্রাথমিক কোন জায়গা থেকে এই চর্চাগুলো শুরু হয়েছিল সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা দিয়েই আমি শুরু করি, কারণ মতাদর্শের বিষয়টির সঙ্গে এই গোটা বিষয়টি যুক্ত। মতাদর্শ বলতে এখানে আমি ব্যবহার করেছি আইডিওলজি শব্দটির পরিভাষা হিসেবে, আমি মতাদর্শ শব্দটিকে নিচ্ছি। মতাদর্শের মধ্যে যে নানান ভাবনা আছে আমি সেই গভীরেও যাচ্ছি না, মূলগতভাবে যা বলতে চাইছি তা হলো বিশ্ব দৃষ্টিভঙ্গি, ওয়ার্ল্ড আউটলুক। প্রতিটি ব্যক্তি তার 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 মতন করে এক ধরনের বিশ্ব দৃষ্টিভঙ্গি থাকে, সেই যে বিশ্ব দৃষ্টিভঙ্গি তার যে দর্শন সেটিকেই সাধারণভাবে আমরা আইডিওলজি বলি। আমি ওই সাধারণ অর্থেই মতাদর্শ শব্দটিকে গ্রহণ করছি। আমি গ্রহণ করছি সেই জায়গা থেকে যেখান থেকে মার্কসের সেই যে কথা, কার্ল মার্কসের, যে কোনো সমাজ ব্যবস্থাতে শাসক শ্রেণীর মতাদর্শই ক্ষমতাসীনের মতাদর্শ হিসেবে সমাজে কাজ করে। অর্থাৎ ব্যাপক মানুষের মধ্যে ক্রিয়াশীল থাকে যে মতাদর্শ, সেটি বাস্তবত সেই নির্দিষ্ট সমাজ ব্যবস্থার শাসক শ্রেণীর মতাদর্শ। এটাকে মাথায় রেখে গোটা আলোচনাটা করতে হবে, আমি করব। এবার প্রথম প্রশ্নটায় ঢুকি, যেখান থেকে এই বিষয়টি আসলে এই বিষয়টিকে নিয়ে যখন চর্চা করছি এটিও আমার বলার বিষয়ের অন্তর্ভুক্ত। কোনো একটি বিদ্যা চর্চা করা, কোনো একটি বিষয়কে দেখা, কিভাবে দেখব, এই যে অবস্থান, কোন অবস্থান থেকে দেখছি, অবস্থান খুব গুরুত্বপূর্ণ। এবং কেন দেখব? আমি সাহিত্যের ছাত্র, সাহিত্য পড়াই, সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত, সাহিত্যের পাঠ চর্চার সঙ্গে যুক্ত। আমি কেন সাহিত্য পাঠ করি, আমি কেন সাহিত্য চর্চা করি, আমি কেন সাহিত্যের গোটা এই ব্যাখ্যা পদ্ধতির সঙ্গে যুক্ত একজন মানুষ, কোন অবস্থান থেকে আমি সাহিত্যকে দেখি, এটি আমার কাছে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো বিদ্যায়তনিক চর্চা হোক বা যে কোনো ধরনের চর্চা হোক, সেই চর্চা আমি কোন অবস্থান থেকে করছি এবং কেন করছি এটি স্পষ্ট হওয়া নিজের কাছে প্রয়োজন না হলে মতাদর্শগত জায়গাটায় বেশ গোলমাল হয়ে যায়। লোক সংস্কৃতি বলতে আজকে আমরা যা বুঝি, আমরা এটা জানি, এখানে যারা শুনছেন আজকের এই লাইভ তারা এইগুলো মোটামুটি জানেন যে 1846 সালে উইলিয়াম থমস তার সেই চিঠি, সেই সূত্রে ফোকলোর শব্দটিকে গ্রহণ করা, যা সারা পৃথিবীতেই তারপর গৃহীত হলো। এই যে চর্চা শুরু হচ্ছে,
এই প্রাথমিকভাবে যারা লোকসংস্কৃতির চর্চা করছিলেন তারা কেন করছিলেন, কোন অবস্থান থেকে করছিলেন, এটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই জায়গাগুলো একটু দেখব। কেন দেখব? আজকে দাঁড়িয়ে এই সময়ে গোটা দক্ষিণ এশিয়া একটি নির্দিষ্ট ধরনের সময় পর্ব তার মধ্যে দিয়ে চলেছে। গোটা পৃথিবী অদ্ভুত এক সময় পর্বের মধ্যে দিয়ে চলেছে, যেখানে আমরা ওই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউডের সেই জনপদের মানুষজনের মতন হঠাৎ যারা বিস্মরণের, ভুলে যাওয়ার, স্মৃতি বিস্মরণের রোগে আক্রান্ত হয়, তারা ভুলে যায় কোন জিনিসের কি নাম। এই যে ইতিহাস ভুলে যাওয়া, ভুলিয়ে দেওয়ার এক ধরনের জায়গায় আমরা পৌঁছে গেছি। প্রতিদিন গুলিয়ে দেওয়া হচ্ছে, গুলিয়ে যাচ্ছে আমাদের কাছে কোনটা ইতিহাস, কি হয়েছিল অতীতে। ফলে বারবার বোধহয় আমাদের এই অতীত চর্চাটা করা প্রয়োজন হয়, যে কোত্থেকে এই জার্নিটা শুরু হলো, আজকে যেখানে এসে পৌঁছলাম, এই যাত্রার পথটা কি একটু ফিরে ফিরে দেখি, তাহলে বুঝতে পারবো কোন কোন পথগুলো শুরু হয়েছিল এবং শেষে পথগুলো কোন দিকে বেঁকে গেছে। কেন আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এ কারণে যে কেন আজকে দাঁড়িয়ে আমি লোক সংস্কৃতির চর্চা করব, কোন দৃষ্টিভঙ্গির থেকে করব। এই যে বললাম 19 শতাব্দীর মাঝামাঝি শব্দবন্ধটা ঢুকে যাচ্ছে ইংরেজিতে, এই শব্দবন্ধ ঢোকার আগে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছিল। সমাজের ক্ষমতা কাঠামোয় যারা ক্ষমতাসীন, তাদের আমরা যদি একটু সংস্কৃতির ইতিহাস দেখি, দেখব তারা সবসময় একভাবে দেখতে চেষ্টা করেছে যারা ক্ষমতাহীন তাদের সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ড কি হচ্ছে, কিভাবে চলছে সেই বিষয়টি। কেন? হয়তো নিজেদের ক্ষমতা হারানোর ভয়। আজকে যাকে আমরা পপুলার কালচার বলি, জনসংস্কৃতি, সেই জনসংস্কৃতিতে ঝুঁকি দিয়েছে সবসময় ক্ষমতাসীন শ্রেণীর প্রতিনিধিরা নানানভাবে। নির্দিষ্টভাবে পৃথিবীতে, বিশেষত ইউরোপে, পশ্চিম ইউরোপে 18 শতাব্দীর শুরু থেকে সমাজ রাজনীতির মধ্যে যে বদলটা দেখতে পেলাম, সেই সূত্রে আজকের মতন, আজকে যেভাবে একভাবে অতীত চর্চা করা হচ্ছে, একরকম অতীতের চর্চা শুরু হলো ব্যাপকভাবে সমাজে। অতীতের চর্চা বলতে অতীতে কি ছিল, কেন ছিল, সেলিব্রেশন অফ পাস্ট, সুবর্ণ অতীত, তাকে সামনে নিয়ে আসা এবং এই যে পতিত দূষিত বর্তমানকে অস্বীকার করতে চাওয়ার এক ধরনের মতাদর্শগত অবস্থান দেখা দিয়েছিল 18 শতাব্দীর প্রথম থেকে, যা দৃঢ় হয় 18 শতকের দ্বিতীয়ার্ধে গিয়ে। সেই সূত্রেই এই যে আজকে যাকে আমরা ফোকলোর বলি, সেই ধরনের মানুষদের, সেই ধরনের অতীতকে চর্চা করার কাজ 18 শতকের। আমি কিছু কিছু জায়গা আজকে পড়বো, কতগুলো জায়গা পড়তে হবে, বলতে হবে, কোট করব সেই আমার বক্তব্যের জায়গা থেকে। 18 শতকের দ্বিতীয়ার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে ইউরোপে এতদিন ধরে যে চলে আসছিল শ্রেণী সম্পর্ক, তার মধ্যে বিভিন্ন পরিবর্তন সূচিত হয়েছিল। একদিকে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে। শিল্প বিপ্লব মানুষের মনোজগতে নতুন কিছু ধারণা তৈরি নিয়ে এসছে। সায়েন্টিফিক রেশনালিজম বলে এক ধরনের দার্শনিক অবস্থান দর্শনের জগতে প্রভাব ফেলছে, নিয়ন্ত্রণ করছে ব্যাপক মানুষকে। সে সময় মধ্যবিত্ত এবং বুদ্ধিজীবীদের একটি অংশ, মাথায় রাখুন আবারও শ্রেণীগত বৈশিষ্ট্যটি আমি বিশেষ করে বলছি, কোন শ্রেণী কেন করছে বারবার বলছি, অবস্থান, মতাদর্শগত অবস্থান খুব গুরুত্বপূর্ণ।
মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং বুদ্ধিজীবীদের একটা অংশ কৃষিজীবী মানুষদের কবিতা, গান, গল্প সংগ্রহ করছেন। এতদিন ধরে যে মানুষরা, যে মানুষদের কাছ থেকে সমাজের যারা তথাকথিত অ্যারিস্টোক্র্যাট, এলিট, ওপরে ক্ষমতাসীন থাকা মানুষজন, তারা মূলত শ্রম, সেবা এবং আনুগত্য দাবি করছিলেন, হঠাৎ করে তাদের প্রতি এত প্রেম, তাদের প্রতি এত মনোযোগ, তাদের প্রতি তাদের সংস্কৃতি, তাদের যাপন, তার প্রতি হঠাৎ কেন এই মন দেওয়া, এত মনোযোগ কেন, এটাকে আমরা দেখতে চেষ্টা করব। এই যে ফোকলোরের প্রাথমিক চর্চা শুরু হচ্ছে কাদের হাত ধরে, এইগুলো জানা হয় অ্যান্টিকুইরিয়ান স্কলার, যারা অতীত চর্চা যারা করেন তাদের হাত ধরে। তারা চর্চা করছেন, তারা চর্চা করছেন, শুধু চর্চা করছেন না, তারা সেই সময়ে একদিকে আমরা যদি শ্রেণী সম্পর্ক দেখি, নব্য বুর্জোয়াদের উত্থান হচ্ছে একদিকে, অ্যারিস্টোক্র্যাটরা ক্ষমতা হারাচ্ছে, নতুন একদল তৈরি হচ্ছে যাদেরকে বলা হয় আজকে মধ্যবিত্ত বলা হচ্ছে, মিডিল ক্লাস তৈরি হচ্ছে। আগে কি ছিল? অ্যারিস্টোক্র্যাটদের হাতে ক্ষমতা ছিল, সেই অ্যারিস্টোক্র্যাটরা তাদের ক্ষমতা হারিয়ে ফেলছে, তাদের হাত থেকে ক্ষমতা ধীরে ধীরে চলে যাচ্ছে কাদের হাতে? নব্য যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যাদের যাদের স্বার্থে তৈরি হচ্ছে, নতুন যে মার্কেন্টাইল ক্যাপিটাল যাদের হাতে, এই যে পুঁজি যাদের হাতে, তাদের হাতে ক্ষমতাচ্যুত হচ্ছে অ্যারিস্টোক্র্যাটরা, নতুন শ্রেণী তৈরি হচ্ছে, আর মাঝখান থেকে তৈরি হচ্ছে, মাঝখান থেকে জন্ম নিচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী নিজেদেরকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য তারা এক ধরনের অতীত চর্চায় নিজেদেরকে বিনিয়োগ করছে। তার জন্য তারা স্পন্সরার, তারা খুঁজছে টাকা পয়সা কে দেবে, না দেবে অ্যারিস্টোক্র্যাটরা। তাদের কাছে যাচ্ছে যে আমি এই চর্চাগুলো করছি, আমরা এই চর্চাগুলো করব, আপনি পয়সা দিন, আমি সংগ্রহ করব। কেন করবো? এইখানটায় যাচ্ছি, ঠিক আমাদের এখানে যেরকম কোর্ট পোয়েটরা ছিল, রাজসভার যে কবিরা ছিল, তারাও তাই, রাজসভা অ্যারিস্টোক্র্যাট, সামন্ত প্রভু, তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, যাচ্ছেন এবং এই এই চর্চাগুলো করার দিকে যাচ্ছেন। এই সময় এবং এই সময় ধরে ধীরে 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 চিন্তার জগতে, দর্শনের জগতে বলা ভালো একটি ক্যাটেগরি বলে জিনিস, ক্যাটেগরি তৈরি হচ্ছে, যাকে বলা হয় ফোক কালচার। এতদিন যে ক্যাটেগরিটা ছিল না, নতুন একটি ক্যাটেগরি তৈরি হচ্ছে বিদ্যাচর্চার ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে, ফোক কালচার, নতুন ক্যাটেগরি। এর তৈরি করছে কে? তৈরি কি করছে? যারা এই চর্চা করে তারা, যারা 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 এর উপাদানগুলো তৈরি করে, যারা, যাদেরকে তথাকথিত বলা হয় এদের গান হচ্ছে লোকগান, এদের চর্যা হচ্ছে লোকচর্যা, এদের গল্প হচ্ছে লোকগল্প, এরা কি তৈরি করছে এই ক্যাটেগরিটা? না, এই ক্যাটেগরিটা এদের হাতে তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে তথাকথিত স্বাক্ষর শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী মহলের মানুষজনের হাতে। এই ক্যাটেগরিটা আরো পুষ্টি পাচ্ছে কাদের হাতে? প্রকাশক, সংগ্রাহক, সম্পাদক। আর যাদেরকে ফোক বলা হচ্ছে তারা কিন্তু নিজেদের অবস্থানের জায়গা থেকে, অর্থাৎ নিজের অবস্থানের জায়গা থেকে যে এই পরিস্থিতিকে সামনে আনছে, আমরা ফোক, আমরা যা করছি এটাকে ফোকলোর বলা হচ্ছে, এটা নয়। যেমন ধরা যাক আজকে বলা হচ্ছে, কেউ বলছে যে আমি দলিত, আমার দলিত হিসেবে এই আমার চর্চার জায়গা। মনোরঞ্জন ব্যাপারী আজকে নির্দিষ্ট ধরনের একটি এক ধরনের সাহিত্য করেন এবং সেটিকে অ্যাসার্ট করেন, সামনে নিয়ে আসেন তার পরিচিতি সত্তার জায়গা থেকে। ফোকলোর যখন শুরু হচ্ছে তখন কি এই রকম এই ক্যাটেগরিটা কি তাদের হাতে তৈরি হচ্ছে? না, তৈরি হচ্ছে কিন্তু একদম অন্য একটা সেকশনের হাতে। এইখানেই এক ধরনের ক্ষমতা সম্পর্কের এক ধরনের মানে বয়ান তৈরি হচ্ছে, যার মধ্যে লুকিয়ে আছে আসলে ওই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেটের ধারণা, হেজিমনির জায়গা। আমি আরেকটু এগোই, এবার এগিয়ে যাচ্ছি। এই যে ফোকলোর গুলো, এই যে লোক সংস্কৃতির যারা প্রাথমিক সংগ্রাহক, এই সংগ্রহ এবং এই যে তত্ত্বগুলো তৈরি হচ্ছে, তাকে মোটামুটি দুটো পর্যায়ে ফেলা হয়। দেখুন 1846-এর অনেক আগে কিন্তু এই পর্যায়ে শুরু হয়ে যাচ্ছে। কি? প্রথম পর্বে সংগ্রহ কি করা হচ্ছিল? ব্যালাড, লোকগল্প। আচ্ছা, আমি কেন ইউরোপের কথা বলছি? কারণ এগুলো আপনারাও সবাই জানেন যে এই সংগ্রহ এবং এই জায়গা, এই গোটা বিদ্যাচর্চা, এই ক্যাটেগরি, এইগুলো তৈরি হচ্ছে
ইউরোপের, পশ্চিম ইউরোপের বিভিন্ন জায়গাগুলোতে, সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। একটি নতুন কেন ছড়াচ্ছে ন্যাশনালিজম, এই কথাগুলো আমি বলবো এরপরে। সেই সূত্রে আজকে আমাদের কাছে খুব জরুরি যে জায়গা থেকে প্রথম সংগ্রহ করছে ব্যালাড এবং লোকগল্প, শুরু হচ্ছে কার, এর দুটো পর্যায়ে বলা হচ্ছে। প্রথম পর্যায়ে মোটামুটি আমরা ধরি, এগুলো জানেন নিশ্চয়ই, তবু এই চর্চাগুলো নিজেদের কাছে বারবার ফিরিয়ে আনা প্রয়োজন, সে কারণে আমি এগুলো বলে যাচ্ছি। থমাস পেরির রেলিক্স অফ অ্যানশিয়েন্ট ইংলিশ পোয়েট্রি, 1765, দেখুন 1800 শতকের একদম দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে, অষ্টাদশ শতক, তার 18 শতকের তার একদম দ্বিতীয় শতকের শুরুর পরপরই 1765, এবং এই পর্যায়ে শেষ হচ্ছে ফ্রান্সিস জেমস চাইল্ডের দ্য ইংলিশ অ্যান্ড স্কটিশ পপুলার ব্যালাডস, যার প্রথম পর্ব বেরোচ্ছে 1857। এই যে মোটামুটি 100 বছরের একটু কম সময়, 90 বছরের কাছাকাছি, এটিকে আমরা প্রথম পর্ব বলতে পারি একরকম। কেন কি, এটা গভীরে গেলে হয়তো আরো চর্চার সুযোগ থাকলে আমি বলার চেষ্টা করব, দেখবো যতটা বলা যায়। আজকে 1 ঘন্টা সময় আমার আছে, তার মধ্যে এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে একমুখী গোটা আলোচনাটা। আমি খুবই আমার ভাবনা বলছি, আমার ভাবনার মধ্যে অস্বচ্ছতা থাকতে পারে, আমার ভাবনার মধ্যে ফাঁক থাকতে পারে, সে কারণে প্রয়োজন হয় ডায়ালগের, অন্য আরেকজনকে ধরিয়ে দিলে, বললে তাতে সুবিধা হয় নিজের ভাবনাগুলোকেও এক প্রস্ত গুছিয়ে নেওয়া। এই ধরনের বক্তৃতায় তার সুযোগ কম থাকে, যেটা আমার কাছে এক ধরনের মনে হয় যে সমস্যা, হ্যান্ডিক্যাপ। আমি আমার ভাবনাটা বলছি, কিন্তু কখনোই একটি ভাবনা সম্পূর্ণ সত্যকে প্রকাশ করতে পারে না। এটি একটি ভাবনাই, আংশিক সত্য, আংশিক ব্যাখ্যা। এই এই ধরনের বক্তৃতার এই দুর্বলতা মাথায় রেখেই আমরা এই ধরনের বক্তৃতা শুনি বা এই ধরনের বক্তৃতা দিই। যাই হোক, আবার ফিরে আসছি। দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে গান দিয়ে, কিন্তু প্রথম পর্ব ব্যালাডস আর লোকগল্প দিয়ে যেমন শুরু হয়েছিল, দ্বিতীয় পর্ব গান দিয়ে। গান সংগ্রহ কার দ্বারা হচ্ছে, শুরু করছেন কার্ল এঙ্গেলসের অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ন্যাশনাল মিউজিক। ন্যাশনাল শব্দটা চলে আসছে, মাথায় রাখুন। এর আগে কিন্তু ন্যাশনাল শব্দটা এভাবে আসেনি। নেশানের কনসেপ্ট, নেশানের ধারণা তখনও এভাবে একদম প্রাথমিক জায়গায় শুরু হচ্ছিল যখন, তখনও খুব দানা বাঁধেনি। এরপর এই গোটা নেশানের ধারণার সঙ্গে কিভাবে জুড়ে যাবে প্রথম পর্বের লোক সংস্কৃতি চর্চা, এবং যে পর্ব আমি আজকে অন্তত শেষ করব, শেষ হবে এই আমাদের বহু চর্চিত হিটলারের লোক সংস্কৃতি চর্চার জোর দেওয়ার জায়গায় ফ্যাসিবাদী মতাদর্শের কে ইন্ধন যোগানোর কাজে লোক সংস্কৃতি চর্চা কি করে নিজেকে বিনিয়োগ করবে, চর্চা যারা করছেন তারা, এই জায়গা পর্যন্ত আজকে আমার যাওয়ার পরিকল্পনা আছে। অর্থাৎ মতাদর্শগত জায়গাটা যদি পরিষ্কার না হয়, তাহলে আমরা কোথায় পৌঁছতে পারি, তার একটি জায়গাকে আমি আজকে তুলে ধরার আমার পরিকল্পনা, সেখান থেকেই বলছি। দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে 1866 থেকে। 1866 বলা যায়, এই 1857তে প্রথম পর্ব শেষ হচ্ছে। আর এই দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে সিসিল জেমস শার্পের ফোক সংস সাম কনক্লুশনস, 1907 সালে, এর মধ্যে দিয়ে। এই যে লোক সংস্কৃতির চর্চা পশ্চিম ইউরোপে শুরু হচ্ছে, এই লোক সংস্কৃতি চর্চার সঙ্গে সঙ্গেই নেশনের ধারণা, ন্যাশনালিটির ধারণা, ন্যাশনালিজমের ধারণা অঙ্গাঙ্গিভাবে জুড়ে 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 এগোচ্ছে। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ নেশনের ধারণার সঙ্গে। নেশনের ধারণা কেন তৈরি হচ্ছিল, তার খুব এক দুটো তার নানান জায়গা আছে। আমরা জানি গেলনারের তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ, বা ভারতবর্ষের ক্ষেত্রে মানে কি হবে তা নিয়ে পার্থ চ্যাটার্জিরা একরকম কথা বলেছেন। এখানে ন্যাশনালিজম নিয়ে আমি বেনেডিক্ট অ্যান্ডারসনের তত্ত্ব সব থেকে বেশি সেলিব্রেটেড। নেশন কিভাবে তৈরি হচ্ছে, ইমাজিন কমিউনিটির মধ্যে দিয়ে, তার মূল জায়গাগুলোকে ধারণ করেছেন অন্যেরা, কিন্তু তার থেকে কিছুটা সরে সরেও গেছেন পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে হয়েছে তা। ভারতবর্ষ আমার জায়গা নয়, ফলে আপাতত আজকের এই বক্তৃতায় ইউরোপের ক্ষেত্রে এই যে ইমাজিন কমিউনিটি তৈরি হচ্ছে, নেশনহুড তৈরি হচ্ছে, এই ইমাজিন এই যে কমিউনিটি গোষ্ঠী, তা কাকে, তার উপাদানগুলো কি, তার অন্যতম উপাদান হিসেবে থেকেছে যে তিনটে জিনিস যদি বলা যায়, ভাষা, সংস্কৃতি, ধর্ম, এই তিনটে। ভাষা প্রথম জায়গা,
একরকম ভাষা, একই ভাষা একটি নেশনের জন্য গুরুত্বপূর্ণ, ফলে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রুট, আমাদের ভাষার শিকড় কোথায় আছে তা খুঁজতে হবে। এই খোঁজ, এই যে ন্যাশনালিস্ট যারা মানে এই যে ন্যাশনালিজমের যারা প্রথম উদ্গাতা, যারা এই তত্ত্বকে, এই দর্শনকে ইউরোপের ক্ষেত্রে প্রয়োগে নিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু প্রথমে এই জায়গাগুলোকে সামনে নিয়ে আসছিলেন ভাষা। সেই সূত্রে আমাদের মাথায় রাখতে হবে গ্রিম ভাইরা, ওই জ্যাকব উইলভেন, তারা কিন্তু এই আমাদের ফোকলোর চর্চায় এসেছিলেন ভাষা চর্চার সূত্রেই। এটা আমরা জানি, এটা মনে রাখা, আমি এটাকে বলে দিয়ে গেলাম। প্রথম যার কথা বলতে হবে গুরুত্বপূর্ণভাবে এই যে মতাদর্শের ক্ষেত্রে লোকসংস্কৃতির প্রাথমিক, লোকসংস্কৃতি চর্চার প্রাথমিক পর্বে যে সব থেকে বেশি মানে প্রভাবশালী মানুষ, তার কথা আমরা জানি, আপনারা জানেন, জোহান গটফ্রিড হার্ডার। এই হার্ডার থেকে শার্প, এরা প্রত্যেকেই যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো লোকসংস্কৃতি হলো ন্যাচারাল, প্রকৃতিজাত। আজকে এই বিশ্ব পরিবেশ দিবস, নানান জায়গায় গাছ লাগাও প্রাণ বাঁচাও জাতীয় কথা হচ্ছে, আসলে এগুলো খুব সারফেসের কথা, এভাবে দেখবো কিনা এইখানেও খুব গুরুত্বপূর্ণ, পরিবেশকেও কিভাবে দেখবো সেই মতাদর্শগত অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ অবস্থান নয়। এই গোটা ডেভেলপমেন্টের তথাকথিত নোশন, ধারণা এবং তার সঙ্গে পরিবেশের কি সম্পর্ক হবে, কি জটিল, অত সরল একমাত্রিক নয়। যাই হোক, এই যে প্রকৃতিজাত লোকসংস্কৃতি মানে কি, যা ন্যাচারাল, পিওর, প্রকৃতিজাত। এবং একটি নেশানের প্রধান বৈশিষ্ট্য নিহিত থাকে একটি জাতির বা একটি গোষ্ঠীর লোকসংস্কৃতির মধ্যে। ফলে আমি যদি কোনো একটা নেশন তৈরি করতে চাই, নেশনহুডকে ডিফাইন করতে চাই, সংজ্ঞায়িত করতে চাই যে কারা এই নেশনের অংশ, তাহলে শিকড়ে যেতে হবে। শিকড় মানে তার ফোকলোর, তার লোকসংস্কৃতি, তার মূল সংস্কৃতি চর্চার জায়গাটায় যেতে হবে। এই সংস্কৃতি চর্চার জায়গায় এই হার্ডার কি বলছেন তার আগে হার্ডার কে দু একটা কথা বলে নিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে হার্ডার কোন দর্শনের জায়গা থেকে এই গোটা ব্যাপারটা হচ্ছে। হার্ডার হচ্ছেন রোমান্টিক, দর্শনগত জায়গা থেকে রোমান্টিক স্কুলের লোক। রোমান্টিক এই যে রোমান্টিসিজমের সঙ্গে প্রাথমিক পর্বের লোক সংস্কৃতির চর্চা শুরুর জায়গাটা একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বলা ভালো। রোমান্টিসিজমের প্রভাবেই লোক সংস্কৃতি চর্চার জায়গাটা শুরু হলো। মতাদর্শগতভাবে রোমান্টিসিজম কি কি মনে করে এটা আমরা জানি, যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ রোমান্টিসিজমের একটি গুরুত্বপূর্ণ জায়গা। রোমান্টিসিজম কোন ভাবনাটার, কোন মতাদর্শের বিরুদ্ধে নিজেকে হাজির করেছিল এটা আমরা জানি, যে সেটি হচ্ছে বৈজ্ঞানিক যে যুক্তিবাদ, সায়েন্টিফিক রেশনালিজম, এনলাইটেনমেন্টের ফলে যে ইমিডিয়েট যে খুব দ্রুত যে দর্শন উঠে এলো, তার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া যারা দেখালেন, যে দর্শনগত জায়গা থেকে এই প্রতিক্রিয়া দেখানো হলো, সেটি হচ্ছে রোমান্টিসিজম। অ্যান্টি রেশনাল যুক্তির বিরুদ্ধে এক ধরনের, মানে আমি যদি রাজনৈতিক দর্শন হিসেবে বলি, ইংরেজিতে শব্দটা বলতে হবে টোটালিটারিয়ান মেডিয়াভেলিজম এবং ন্যাশনালিজমের পক্ষে এই রোমান্টিসিজম দাঁড়িয়েছে। হার্ডার ছিলেন রুশোর শিষ্য এবং রোমান্টিক একজন। এই রোমান্টিসিজমের জায়গা থেকে রোমান্টিক হিস্টোরিওগ্রাফি তৈরি হয়, রোমান্টিক ইতিহাসবিদ, ওই ইতিহাসকে দেখার পদ্ধতি, যাদের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলো হলো নায়কের এক ধরনের পূজা করা, হিরো ওয়ার্শিপ, বড় করে দেখা, লার্জার দ্যান লাইফ হিসেবে দেখা, লেজেন্ড হিসেবে তৈরি করা কিছু মানুষকে। এগুলোর সঙ্গে জুড়ে আছে গোটা লোক সংস্কৃতির। আমি সবগুলো ধরে ধরে তো বলতে পারবো না। এগুলো যদি, এই লক্ষণগুলো রোমান্টিসিজমের যদি আমরা মাথায় রাখি, তাহলে আমি লোক সংস্কৃতি চর্চার জায়গাগুলো এবং আজকের সমাজ, গোটা সমাজে কিভাবে চর্চা হচ্ছে সেটা আমরা মাথায় রাখতে পারবো। এক ধরনের বাইনারি তৈরি করে এই যে রোমান্টিক হিস্টোরিওগ্রাফি। একদিকে থাকে নায়ক, একদিকে থাকে ভিলেন, শত্রু, এবং বাইনারির মধ্যে দিয়ে হিরো একভাবে কিভাবে জয় করেছে ইতিহাসকে এভাবে দেখা। ইতিহাসকে দেখার তো নানান পদ্ধতি আছে,
এটা ইতিহাসকে দেখার এক ধরনের পদ্ধতি। ফলে এই ইতিহাসকে দেখার পদ্ধতি কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলছে লোক সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে। এটা এমন এক এই রোমান্টিক ন্যাশনালিজম বলে বা ন্যাশনাল মিস্টিসিজম বলে একটি ধারণা এই রোমান্টিকরা নিয়ে আসছে। রোমান্টিক ন্যাশনালিজম না, কেন ন্যাশনালিজম তৈরি হচ্ছে তার কতগুলো জায়গা আছে। ক্যাপিটালিজমের বিকাশ, এক জায়গার সঙ্গে এক ধরনের ক্যাপিটালিস্টের সঙ্গে পুঁজিপতির সঙ্গে অন্য পুঁজিপতিদের সংঘাতের জায়গা, সেইখান থেকে সেলফ ডিটারমিনেশনের জায়গা, যে আত্ম নিয়ন্ত্রণের অধিকার ইউরোপের দেশগুলো, না আমার দেশে আমি শুধু ব্যবসা করব, আমার দেশে আমি শুধু থাকবো। এই ইতিহাস নেশনহুডের, নেশন মেকিং এর ইতিহাস আমরা যারা ন্যাশনালিটি চর্চা আপনারা যারা করেছেন প্রত্যেকেই জানেন। আমি খুব গভীরে ঢুকছি না, আমি বলে বলে যাচ্ছি জায়গাগুলো। ইতিমধ্যে আধ ঘন্টা আমি চলে গেছে, আমিও যদিও বিষয়গুলোকে মানে আমার মতন করে বলতে বলতে যাচ্ছি। এই যে রোমান্টিক ন্যাশনালিজম, সে কিসের ওপর দাঁড়াতে চেয়েছে? সে এক ধরনের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ খুঁজতে চেয়েছে, জাতীয় ভাষা। সে ফোকলোরকে, লোক সংস্কৃতিকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। এই যে ন্যাশনালিজম এই যে রোমান্টিক ন্যাশনালিজম, তা ন্যাশনালিজমের এমন এক ধরন যা মনে করে, মাথায় রাখুন এই জায়গাটা ভালো করে একটু আমরা শুনবো, আরেকবার আমি বলে যাচ্ছি, হয়তো প্রত্যেকেই জানেন তবুও, যা মনে করে রাষ্ট্র তার স্বাভাবিক অধিকার বশেই, অর্গানিক কনসিকুয়েন্সেস, রাষ্ট্র ছিল, আছে, চিরকাল যেন ছিল, স্বাভাবিক অধিকার বশেই রাজনৈতিক ক্ষমতার অনুশীলন করে। স্বাভাবিক রাষ্ট্রবাদ, ডিভাইন স্টেটিজম, এক ধরনের ঐশ্বরিক রাষ্ট্রবাদের চর্চা করেছিল এই মিস্টিসিজমের যারা, ন্যাশনাল মিস্টিসিজমের যারা তত্ত্বের দর্শনের পক্ষের মানুষরা। যে সমস্ত মানুষ নির্দিষ্ট ভূগোলের, নির্দিষ্ট সংস্কৃতি, নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট রীতি নীতির স্বাভাবিক উত্তরসূরি, ন্যাচারাল অ্যানসেস্টার, স্বাভাবিক উত্তরসূরি, অর্থাৎ মূলধারায় জন্ম নেওয়া, তারাই সেই নেশনের অংশ। আজকের ক্ষেত্রে মনে রাখবেন, সবসময় বর্তমানের সঙ্গে মিলিয়ে একটু ব্যাপারগুলো দেখার চেষ্টা করবেন। কে নেশন? এই যে জায়গা থেকে জার্মানি আমি যখন ঢুকবো, এরপর জার্মানিতে এই চর্চা কেন এত বিকশিত হলো এবং যার ফলস্বরূপ আমরা ফ্যাসিজমে পৌঁছে গেলাম এই হাত ধরে, এবং যেখানে এই লোক সংস্কৃতি চর্চার মতাদর্শই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে কারা থাকবে, নির্দিষ্ট কারা জন্ম নিয়েছে, কারা ওই পিওর নেশনের পার্ট, অংশ, কারা আসল এই নেশনের অংশ, নেশনহুডের অংশ, তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা এই অভ্যাসের মধ্যে, এই ধর্ম, এই সংস্কৃতি, এই ভাষা রীতি তার মধ্যে জন্ম নিয়েছে, তাদেরকে চিহ্নিত করব, এবং তারাই এই নেশন মেকিং এর পার্ট, তারাই এই নেশনের অংশ হিসেবে বলবো তাদেরকে। শাসককে এই রাষ্ট্র, এই যে ন্যাশনালিজম, এরা মনে করে শাসক হলো ঈশ্বরের প্রতিনিধি, এবং এই যে নেশনের মূল ধারা খোঁজার জন্য জাতীয় ভাষা, জাতীয় সংস্কৃতির খোঁজ করে, এবং এরা মনে করে এক ধরনের হিস্টোরিক্যাল এথনিক কালচার সমাজে সবসময় থাকে। এই যে রোমান্টিক ন্যাশনালিজম, এ জোর দিয়েছে অঞ্চলগত যে রীতিনীতি তাকে এবং ঐতিহ্যকে, ঐতিহ্য, পুরাণ, ঐতিহ্য, অতীত ছিল স্বর্ণালী, অতীতগুলোকে, অতীতের ভিত্তিতে ইউরোপে যেটা হচ্ছিল ভূগোলের পুনর্গঠন, এবং সেই অনুযায়ী আত্মনিয়ন্ত্রণের অধিকার পেতে হবে। এই হচ্ছে যে গোটা যে রোমান্টিক ন্যাশনালিজমের মূল কথাগুলো। এই রোমান্টিক ন্যাশনালিস্ট একজন মানুষ হলেন হার্ডার, যে সব থেকে বেশি প্রাথমিক পর্বের যে লোকসংস্কৃতির চর্চা তাকে প্রভাবিত করেছিলেন। হার্ডার বলছেন লোকসঙ্গীতের মধ্যে মানব সমাজের নৈতিকতার গুণ পাওয়া যায়। ভ্যালু, নৈতিকতা কোথায় পাবেন? যা আজকের, আচ্ছা এখানে মাথায় রাখতে হবে, এই যে যারা চর্চাটা শুরু হচ্ছে, একটু আগোছালো, কারণ অনেকগুলো কথা তো। দেখুন কি হচ্ছে, নগর সংস্কৃতি তৈরি হচ্ছে, নগরে একদল নগর, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, শিল্প বিপ্লব হচ্ছে, কারখানা হচ্ছে, গ্রাম থেকে একদল মানুষ চলে আসছে, গফুর চলে আসছে, মহেশের সেই গফুররা গ্রাম থেকে শহরে আসছে, কারখানায় ঢুকছে। এই যে গ্রাম থেকে যারা শহরে আসছে, তারা এসে এক ধরনের সংস্কৃতি তৈরি করছে। সেই সংস্কৃতিকে পরিত্যাজ্য করে
ফিরে যাওয়ার আহ্বান রাখা হচ্ছে যে এই সংস্কৃতি আমাদের নেশন মেকিং এর পার্ট নয়, এ পরিত্যাজ্য, এ দূষিত। বারবার এক ধরনের বাইনারি তৈরি হচ্ছে, দ্বিত্ব তৈরি হচ্ছে। শহুরে নাগরিক সংস্কৃতির খারাপ, পরিত্যাজ্য, একে পরিত্যাগ করতে হবে। তার বদলে আমাদের ফিরে যেতে হবে নির্দিষ্ট ধরনের গ্রাম্য, কৃষিভিত্তিক, অশিক্ষিত, স্বাক্ষর অস্বাক্ষর সভ্যতার আলো যেইখানে পৌঁছয়নি, পিওর, তারাই পিওর, এই মানুষজনের কাছে তাদের যাপনকে তুলে নিয়ে আসতে হবে, শিকড়ে ফিরতে হবে শিল্পায়নের দূষণ থেকে বাঁচার জন্য। এই দূষণ সমাজের ওপরতলার মানুষকে করে তুলেছে কৃত্রিম, আর নগরের নিচুতলার মানুষজনকে করেছে পতিত, বিচ্যুত। যেহেতু লোকসংস্কৃতির মধ্যে এই সমাজ ব্যবস্থার পূর্ববর্তী আগের লোকসংস্কৃতি, ফলে তা এখনো পবিত্র। জাতির এই যে নেশন মেকিং, আমি বললাম নেশন মেকিং এর জায়গা থেকে, এই মতাদর্শ থেকে লোকসংস্কৃতির চর্চা হচ্ছে। জাতির আত্মাকে যান্ত্রিক এবং দূষিত সভ্যতার ঊর্ধ্বে উঠতে হবে, ফলে লোকসংস্কৃতির সংগ্রহ প্রয়োজন। আমি যদি পড়ে যাই, এগুলো কোটগুলো করলাম না, কেন করতে হবে? এই জায়গা থেকে নেশন মেকিং করতে হবে, জাতি তৈরি করতে হবে। জাতির মূল কোথায় পাবো? এই যে শহরে লোকজন এসছে, তাদের মধ্যে এক ধরনের মিশ্র সংস্কৃতি, তারা বিচ্যুত হয়েছে, তাদের মধ্যে পাবো না। ফিরে যেতে হবে, ফিরে চল মাটির টানে, ফিরে যাই এবং ফিরে গিয়ে তাদের সংস্কৃতিকে তুলে নিয়ে আসি, তার ভিত্তিতে আমার নেশন মেকিং করি। এই যে গ্রিম ভাইদের কথা বারবার উঠে আসে, তারাও কিন্তু জার্মান সংস্কৃতি তারা যে চর্চা করছেন, সেই সাংস্কৃতিক পরিচিতির প্রামাণ্যতা, লেজিটিমেসি খুঁজে পাচ্ছেন লোক সংস্কৃতির মধ্যে। আমি একটা জায়গায় একটু পড়ি, এগুলো একটু প্রামাণ্য বলে। ধরা যাক, তাদের যে ওই হাউস হোল্ডস অ্যান্ড চিলড্রেন্স টেলস 1812 সালে গ্রিম ভাইদের যে কালেকশন বেরোচ্ছে, সেইখানে তারা ভাষা সম্পর্কে যে জায়গাটাকে বলছেন, আমি ভূমিকা থেকে একটা অংশ পড়ছি, একটু বলছি। When the heavens have unleashed a storm, মানে আমি বাংলায় যদি বলি এরকম, আমি ইংরেজিটা বলছি, or when some other natural disaster has battered down a whole harvest, যখন স্বর্গ থেকে ঝড় নেমে আসে, অথবা যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় একটা সম্পূর্ণ কৃষিক্ষেত্রকে, শস্য শ্যামলা জায়গাকে নষ্ট করে দেয়, we may well find that in some sheltered corner by the roadside, আমরা রাস্তার ধারে এরকম কোনো ছোট কোনা খুঁজে পেতে পারি, আন্ডার হেজেস অ্যান্ড শ্রাবস, ঝোপের নিচে, a few years of corn have survived, যেখানে হয়তো কিছু শস্য এই ঝড়ের হাত থেকে বেঁচে গেছে, কিছু শস্য বেঁচে আছে, সেই জায়গাগুলো এই ঝড় বা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়নি, যা কোণে আছে, খুঁজতে হবে আমাদের। when the sun begins to shine again, যখন আবার সূর্য ওঠে, এই ভাষাটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে আমি পড়ছি। they will grow, আবার তারা বিকশিত হবে, hidden and unnoticed, তারা গোপন থাকবে তাদেরকে, কারণ তারা তো ঝোপের নিচে, তাই তাদেরকে আমরা দেখতে পাবো না, বাইরের মানুষ দেখতে পাবে না। no early scythe will cut them for their corn house, প্রাথমিকভাবে যারা ওই শস্য নিতে আসবে তারা এগুলোকে নিতে পারবে না। only late in summer, গরমের শেষে, গ্রীষ্মের শেষে, when the years are ripe and heavy with grain, যখন এগুলো পেকে উঠবে, পুষ্টি পেয়ে যাবে, some poor humble hand will glean them and bind them carefully, তখন কোনো বেচারা হাত, সাধারণ মানুষের হাত এগুলোকে তুলে নিয়ে আসবে এবং খুব যত্ন করে এদেরকে নিজের ঘরে নিয়ে রাখবে। one by one, একে একে, the little bundles will be carried home, বাড়িতে নিয়ে আসবে, more cherished than big sheaves, বড় বড় যে অনেক শস্যর থেকে এগুলো খুব যত্ন সহকারে তারা রক্ষিত হবে, and will provide food for the winter, শীতে যাই গরিব মানুষদের, গরিব দুঃখী মানুষদের খাবার যোগাবে, and perhaps the only seed for the future, and perhaps the only seed for the future, এবং হয়তো এটি ভবিষ্যতের একমাত্র বীজ। কোথায় লিখছে এটি? কেন
এটি লিখছে হচ্ছে লোকসংস্কৃতির ওই যে লোকগল্পগুলোর যে কালেকশন বেরোচ্ছে 19 শতাব্দীর একদম শুরুতে 1812 তার ভূমিকাতে। আমাকে ফিরে যেতে হবে এখানে তাদেরকে, সে কারণে দেখুন আমাকে কোন জায়গা, অর্থাৎ সেটি মূল, সেটি তাদেরকে নিয়ে আসতে হবে তাদের জায়গা থেকে। আচ্ছা, এই যে যাদেরকে এতদিন এই যে হঠাৎ করে যাদেরকে উদযাপন করা হচ্ছে, এই যে কৃষিজীবী মানুষ, ফোক, তারা তো অতীত। অতীত বলে তারা কিন্তু আজকে বুদ্ধিজীবী, তারা এই এই যে মধ্যবিত্ত তাদের কাছে কোনো থ্রেট নয়, অ্যারিস্টোক্রেটদের কাছেও থ্রেট নয়। আজকে যাদেরকে উদযাপন করা হচ্ছে, আজকে মানে যখন সেই সময় যখন ফোকলোরের চর্চা হচ্ছিল, তার আগে কি হয়েছে? তার আগে আইন করে তাদেরকে গোটা একের পর এক জমি থেকে মানে সরিয়ে দেওয়া হয়েছে, জঙ্গল তৈরি করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কৃষি বন্ধ করে দেওয়া হয়েছে আইন করে ইউরোপে। হঠাৎ করে তাদের প্রতি প্রেম জেগে উঠল। ওই রবীন্দ্রনাথের ভাষায় যে বলা এখানে উচিত না, আর্য ইতিহাস ঠেলায় পড়িয়া দু একটা অনার্য দেবতাকে স্বীকার করিয়াছেন এর মতন অবস্থা। ঠেলায় পড়ে, কারণ আছে, তাদেরকে নিতে হবে। আচ্ছা, এই একইভাবে 1778 সালে ওই যে বলছিলাম যে একদিকে নগর আর একদিকে গ্রাম, এর এক ধরনের দ্বিত্ব তৈরি করা হচ্ছে। হার্ডার যে ফোক সং নামে সংগ্রহ প্রকাশ করছেন, সেখানে কি বলছেন, এই যে গ্রামে শহরের যারা মানুষ তাদেরকে বলছেন যে র্যাবেল, বিশৃঙ্খল জনতা, আর গ্রামে কি পিপল, জনতা, বিশৃঙ্খল জনতা বনাম গ্রামের মানুষ, জনগণ, এরা এক দ্বিত্ব তৈরি করছেন এবং বলছেন এই যে শহরের যারা র্যাবেল তারা তো গান গায় না, তারা চিৎকার করে, হুল্লোড় করে, স্ক্রিম, আর তারা সত্যিকারের লোকসঙ্গীতকে ধ্বংস করে। ফলে আমাদের ফিরে যেতে হবে। এই ফিরে যাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নেন ইংল্যান্ডের, এখানে কয়েকটা নাম আমি বলে যাচ্ছি, 1 ঘন্টায় যতগুলো পারা যায় আর কি, শুধু কতগুলো ইশারায় আমি বলে যাচ্ছি। আরেকজন এরপর যার নাম করব, তার নাম হচ্ছে উইলিয়াম মাদারওয়েল। উইলিয়াম মাদারওয়েল হচ্ছেন একজন স্কটিশ পোয়েট, স্কটিশ কবি। তিনি সংগ্রাহক, প্রচুর সংগ্রহ করেছেন, স্কটিশ ব্যালাড সংগ্রহ করেছেন। তিনি কে ছিলেন এটা খুব মানে, যেহেতু মাদার মানে তার কথা খুব মানে বিভিন্ন জায়গায় কোটেড হয়, আমি তার প্রথমে একটা কোটেশন, আমি উদ্ধৃতি দিচ্ছি, এই সবগুলো হচ্ছে লোকসংস্কৃতির যে বিভিন্ন কালেকশন তার থেকে, তারপর তার সম্পর্কে বলছি, তাহলে মতাদর্শগত জায়গাটা বোঝা যাবে যে কে করছেন, কোন জায়গা থেকে করছেন। উইলিয়াম মাদারওয়েল তার ওই মিনস্ট্রেলসি অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন 1827 সালে সে যে বের করছে, সেখানে তিনি কি বলছেন? তিনি বলছেন যে ট্র্যাডিশনাল যে সং, গান, ঐতিহ্যগত যে গান, সেখানে বলছেন তারা কি দ্য প্যাট্রিয়টিক চিলড্রেন অফ অ্যান এনশিয়েন্ট অ্যান্ড হিরোইক রেস। Traditional song, what others would call folk songs, were the progeny of the patriotic children of an ancient and heroic race. এই যে ট্র্যাডিশন, এই যে ঐতিহ্যগত গানগুলো, সেইগুলো উত্তরসূরি, কিসের উত্তরসূরি? যে প্যাট্রিয়টিক, দেশপ্রেম শব্দটাকে তিনি নিয়ে চলে আসছেন। দেশপ্রেম, আজকেও কারা দেশপ্রেমী? যারা এই নির্দিষ্ট নেশনের অংশ। এবং হিরোইক রেস, একটা মানে হিরোইক একটা রেস, একটা জাতি তাদের। এই আমি এর পরিচয় দিয়ে আমাকে যা সময় তাতে বুঝতে গেছি একটুখানি জার্মানিতে ঢুকতে হবে গ্রিম, না হলে আমি শেষ করতে পারবো না। উইলিয়াম মাদারওয়েল ছিলেন টোরি রাজনীতি, ইংল্যান্ডের যে টোরি রাজনীতি, যে রাজনীতি আপনারা সবাই জানেন ঐতিহ্যপন্থী, পুরাতনপন্থী, কনজারভেটিভিজম, তারা এগিয়ে চলার বিরুদ্ধে। তারা মনে করে পিছিয়ে থাকাই ভালো। তারা মনে করে যে উত্তরসূরির মাধ্যমে প্রাপ্ত ক্ষমতাই হলো পবিত্র। তারা নতুন বিপ্লবী ভাবনার বিরোধী। সেই একজন টোরি রাজনীতিবিদ ছিলেন। শুধু রাজনীতিবিদ ছিলেন টোরি তা নয়, তিনি টোরিদের যে পত্রিকা গ্লাসগো কুরিয়ার, তার একজন এডিটর ছিলেন, তার একটা এডিটর ছিলেন। নিজেকে অরেঞ্জেইস্ট বলে নিজেকে মানে তিনি বলতেন। এই মানুষটি, ফলে স্বাভাবিক যে টোরির জায়গা থেকে সে তো মনেই করছে যে আসলে জাতির মূল জায়গাগুলো কোথায় রক্ষিত থাকে? রক্ষিত থাকে ওই অতীতচারিতায়, ওই গ্রামে যারা আছে তাদের। ফলে আমি কেন করছি লোক সংস্কৃতির চর্চা? আমি খোঁজ করছি পিওরিটির, আমি খোঁজ করছি হচ্ছে আসলে কারা আমার জাতির লোক। সেই জায়গা থেকে আমি হঠাৎ করে গ্রামের দিকে মুখ ফেরালাম, হঠাৎ করে পেছন দিকে মুখ ফেরালাম। গ্রিম ভাইদের কথাটা একটুখানি বলতে হবে। আমি গ্রিম ভাইদের জায়গাটা একটা কোট করে গেছি। এই যে গ্রিম ভাইরা যে ফিরে এলেন হঠাৎ করে, এই যে লোক সংস্কৃতির চর্চা করতে আরম্ভ করলেন তারা,
সেইখানে আমরা দেখেছি যে তারা যে গল্পগুলো সংগ্রহ করছেন, আচ্ছা গল্পগুলো কি তারা সংগ্রহ করছেন সমস্তটাই কি গ্রাম থেকে, সমস্তটা কি এই লোকগুলোর থেকে? নয় তো। তারা বহু গল্প, বিখ্যাত বিখ্যাত গল্প তারা কিন্তু সংগ্রহ করছেন শহর থেকে। শুধু শহর থেকেই সংগ্রহ করছেন তা নয়, মানে আশুতোষ ভট্টাচার্যের লেখাতেই শুধু আমরা পেয়েছি বা এই গল্পগুলো শুনেছি তা নয়, যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লোক সংস্কৃতির চর্চা করতে যাওয়া হচ্ছে, গিয়ে গ্রামে গিয়ে ফিরে এসে ফিল্ড ওয়ার্ক থেকে যখন যে জায়গায় থাকছে সেই হোস্টেলে বা হোটেলে থেকে সেইখানে বসে বসে গল্পগুলো লিখে নিচ্ছে। এটি শুধু আমার দেশের গল্প তা নয়, মানে গল্প নয়, ঘটনা তা নয়। গ্রিম ভাইরা তারা লিখছেন, গল্প লিখছেন। এগুলো নিয়ে গভীরে চর্চা করলেই আপনারা প্রত্যেকেই জানেন এবং জানতে পারবেন, মানে হয়তো এগুলো চর্চিত, এগুলোকে শুধু সামনে নিয়ে আসে, নিজেরা লিখছেন, ভাষা বদলে দিচ্ছেন, নিজেদের মতন করে শব্দ ঢোকাচ্ছেন, কাহিনী ঢোকাচ্ছেন। হ্যান্সেল আর গ্রেটেলের গল্প, যারা বিশেষজ্ঞ তারা কি বলেছেন, এটি তার তখনও তার স্ত্রী হয়নি, তার প্রেমিকা, তার থেকে এটা শোনা গল্প। শুধু গল্প শুধু শুনছেন তা নয়, ধরা যাক কিরকম গ্রিম ভাইদের এই যে প্রকাশিত মানে গল্প গ্রন্থগুলো এগুলো প্রথম সংস্করণ যা বেরোচ্ছে তার থেকে প্রতি সংস্করণে আমরা দেখবো, ধরা যাক প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণে কিছু গল্প বাদ চলে গেছে, কিছু গল্প ঢুকলো। কেন বাদ গেল? না, এই গল্পগুলো, যে গল্পগুলো বাদ গেল সেই গল্পগুলো যথাযথ জার্মান নয়, পিওর জার্মান, যারা আদর্শ জার্মান জাতির কথা ওই গল্পগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠছে না, তাই সেগুলোকে বাদ। স্লিপিং বিউটি কেন জায়গা পেয়ে যাচ্ছে? কারণ ওই যে সাহিত্য নারী, তাকে পিওর জার্মানের মতোই দেখতে, তাই তার জায়গা হয়ে যাচ্ছে। একের পর এক আমরা যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা এডিশন দেখি, তারা বেঁচে থাকা অবস্থায় যে এডিশন গুলো করছেন সেগুলো দেখি, প্রতিটি এডিশন পাল্টে যাচ্ছে গল্প, বিভিন্ন কিছু যোগ হচ্ছে। হ্যান্সেল আর গ্রেটেল, প্রথমে তাদের মা যা ছিল নিজের মা, তারপর ধীরে ধীরে সে সৎমায় পরিণত হচ্ছে। পর যতদিন যাচ্ছে এই যে উইচ, ডাইনির সঙ্গে মায়ের এক ধরনের সম্পর্ক, ডাইনি এবং মা এক ধরনের নির্মাণ তৈরি, অর্থাৎ নির্মিত হচ্ছে লোক সংস্কৃতি কাদের হাতে? শহুরে ইন্টেলেকচুয়াল মধ্যবিত্ত একদল, তাদের সংগ্রাহক, তারা পৃথিবীর সমস্ত দেশে, ফিনল্যান্ড, আমি ফিনল্যান্ডের ফিনিশ ইন্টেলেকচুয়ালরাও যা বলছেন সেটা যদি দেখি, তাদের হাতে পৃথিবীর সব জায়গাতে এইভাবে তৈরি হয়েছে। তারা তাদের আপন মনের মাধুরী মিশিয়ে এই জায়গাগুলোকে তুলে নিয়ে এসেছেন এবং বলতে চেয়েছেন এগুলিই হচ্ছে পিওর, এবং এইভাবেই এর মধ্যে আমাদের রুট খুঁজতে হবে। এর সঙ্গে খুবই মানে মানে জোরালো ভাবে জড়িত যে মতাদর্শ, আগেও বলে গেছি, রোমান্টিকদের মতাদর্শ। আমি এই রোমান্টিকদের মতাদর্শের ক্ষেত্রে মানে এখানে এক একজন তো কার, মানে এই যে আমি এর আগে মাদারওয়েলের কথা বললাম, মাদারওয়েলের কথা বলতে গিয়ে মানে এরপর আমি ভেবেছিলাম আরো কতগুলো, ফ্রান্সিস জেমস চাইল্ড, তিনি বলছেন যে আসলে এই পপুলার ব্যালাড গুলো এই যে নিচু জাত বা গ্রামের লোকেরা যারা শিক্ষার আলো পায়নি তাদের মধ্যে যে তারা যে চর্চা করছে, এটা কিন্তু বাস্তবে আমরা যদি আরো পেছনে যাই তাহলে দেখতে পাবো যে তারা নিজেদের জায়গা থেকে চর্চা করছে তা নয়, তারা আসলে এটা পেয়েছে উঁচু যারা সমাজের উঁচু অংশ তাদের কাছ থেকে। আমাদের এখানেও যেমন এই ধরনের একটা বক্তব্য বিভিন্ন সেমিনারে আমি শুনেছি, লোক সংস্কৃতি মানে কি, বেদের যে সংস্কৃতি তা থেকেই আসলে নিচে চুইয়ে চুইয়ে যা এসছে, তাই উল্টো পদ্ধতিটাকে অস্বীকার করা হয়েছে বহু বহু সম্মেলনে, মানে এই লোক সংস্কৃতির বহু চর্চা আমি নিজে মানে শুনেছি, বিভিন্ন জন বলছেন, মানে ব্রত প্রসঙ্গে আলোচনাতে তো প্রায় এটি শোনাই যায়, মানে ব্রাত্য থেকে নয়, ওপর থেকে নি ডাউনওয়ার্ডস, কোত্থেকে কোন দিকে গতিটা। যাই হোক, ওখানেও এক ধরনের এই বক্তব্য তাদের মধ্যে দিয়ে তারা কিন্তু বলছেন। এই যে মিডল ক্লাস কেন, এবং তার পক্ষেও মিডল ক্লাস যে এই সংগ্রহ করবে, রোমান্টিকরা তার পক্ষেও যুক্তি দিচ্ছেন। এই যুক্তি দিচ্ছেন কি, ধরা যাক আমি একটা কোট করছি আবার ফ্রান্সিস জেমস চাইল্ড থেকে, whether or not folk culture had been produced by the peasantry, it was an inheritance.
এই যে লোকসংস্কৃতি তা যদি কৃষিজীবীদের দ্বারা উৎপন্ন নাও হয়ে থাকে, কিন্তু তা তারা পেয়েছে, হুইচ দে হ্যাড অলরেডি বিগান টু নেগলেক্ট, তাকে তারাও এখন আর গুরুত্ব দিতে চাইছে না। ইনক্রিজিংলি দ্য পিজেন্ট্রি লাইক দ্য আরবান র্যাবেল কুড নট বি ট্রাস্টেড উইথ দ্য নেশনস ফোক হেরিটেজ। দেখুন, তাদের কাছে যেতে হবে, যে জায়গাটা বলছিলাম, কিন্তু তাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না। এই যে গ্রামের লোক, এই যে মানুষ, তাদেরকে একজন সংগ্রাহককে বিশ্বাস করবেন না। আমি এটি কোট করছি, আবার বলছি, ফ্রান্সিস জেমস চাইল্ডের 1857 ওই ফোক সং কালেকশন থেকে। দ্য পিজেন্ট্রি লাইক দ্য আরবান রেবেল, এই শহুরে বিশৃঙ্খল জনতার মতোই, কুড নট বি ট্রাস্টেড উইথ দ্য নেশনস ফোক হেরিটেজ, জাতির যে ঐতিহ্য, লোক ঐতিহ্য তারা বহন করছে, তাদের বিশ্বাস করা যায় না। ফরচুনেটলি দ্য মিডল ক্লাস কালেক্টর ওয়াজ অ্যাট হ্যান্ড, ভাগ্যিস মধ্যবিত্ত সংগ্রাহকরা ছিল, আমরা ছিলাম, আমাদের মতন মধ্যবিত্ত শহরে লোক সংস্কৃতি চর্চাকারীরা ছিলাম, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, লোক সংস্কৃতির চর্চা করি, ফোক করি, তারা ছিলাম, ভাগ্যিস। It was imperative that middle class intellectuals assumed control of folk culture on behalf of the nation. জাতির পক্ষ থেকে মহান দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মধ্যবিত্তদের হাতে। এই যে মধ্যবিত্ত বুদ্ধিজীবী আমরা এই জাতির পক্ষ থেকে কাঁধে নিয়ে মহান দায়িত্ব নিয়ে গিয়ে যাব, এবং আর চোখে দেখব তারা যা বলছে এবং শুনছে, এবং আমাদের যা মনে হবে তারা যা এইটা বলতে চেয়েছে সেটা আমরা লিখবো বা শুনবো বা টেপ করব বা ট্রান্সক্রাইব করব। এই গ্রিম ভাইরাও যখন ট্রান্সক্রাইব করতো তারা বদলে দিত, আমূলও বদলে দিয়েছে, এরকমও আছে, গোটা বদলে দিয়েছে, গল্প নিজেদের মতন ঢুকিয়েছে, শব্দ ঘটনা বদলে দিয়েছে, সব করেছে। আমরাও তাই করব মতাদর্শগত জায়গা, কারণ মধ্যবিত্তের হাতে ক্ষমতা পেতে হবে। অন্য একটি নেক্সাস তৈরি হচ্ছে অ্যারিস্টোক্রেসির সঙ্গে মধ্যবিত্তে, এক ধরনের ওই যে রোমান্টিসিজম, দাও ফিরে সে অরণ্য, লবে নগর। এত সহজ নয়, এর পেছনে গভীর সমস্যাও আছে এই দর্শনটার পেছনে। খুব খুব ইনোসেন্টলি আমরা উচ্চারণ করতে পারবো না। This was joyously welcomed by the honest and differential peasants of the middle class imaginary. এটা উদযাপন করা উচিত আনন্দের সঙ্গে। এই যে এই বদলে যাচ্ছে লোক সংস্কৃতির চর্চাকারীদের হাতে, এই চর্চাকারীদের হাতে বদলে যাচ্ছে। আমি মানে এরপরে যাব একটু ওয়ার্ডসওয়ার্থ যাব ভেবেছিলাম, ওয়ার্ডসওয়ার্থ গিয়ে 52 মিনিট হয়ে গেছে, আর যা সময় 7-8 মিনিট, 6-7 মিনিট সময় আছে। ওয়ার্ডসওয়ার্থ আমরা জানি রোমান্টিসিজমের মানে বিশেষ চর্চা করেছেন। ওয়ার্ডসওয়ার্থ যখন প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস লিখছেন, সেইখানে কবিতার ভাষা কেমন হবে কতগুলো কথা লিখছেন। তিনি বলছেন এই যে শহরে যে মানুষ, তারা যে সস্তা অন্তঃসারহীন শব্দ ব্যবহার করেন, সেই শব্দগুলোকে ব্যবহার করা যাবে না, তার কবিতা ব্যবহার করবেন না। তিনি কি বলছেন? The principal object then which I proposed to myself in these poems was to choose incidents and situations from common life. আমি ঘটনা এবং পরিস্থিতি কোনগুলো তুলছি? কমন লাইফ, ফোক লাইফ, পিজেন্ট লাইফ, সেখান থেকে, প্যাস্টোরাল লাইফ, সেখান থেকে, and to relate or describe them in a selection of language really used by men. Low and rustic life was generally chosen. নিচের তলার একদম র জীবনকে আমি মানে খুঁজছি, বিকজ ইন দ্যাট কন্ডিশন দ্য এসেনশিয়াল প্যাশনস অফ দ্য হার্ট ফাইন্ড আ বেটার সয়েল। সেই ধরনের সমাজেই আমি মূল জায়গা, আমি যে আত্মার মূল জায়গাকে খুঁজে পাবো, and which they can attain their maturity, are less under restraint and speak a plainer and more emphatic language, because in that condition of life our elementary feeling coexist in a state of greater simplicity. আমাদের যে একেবারে আদিম মূলগত যে জায়গা, বোধের জায়গা, সে জায়গা আসলে টিকে থাকে ওই তাদের ওই ভাষায়। ফলে সেই ভাষাতে আমি লিখব। আমি কে, আমি কোন ভাষা, আমি সে ঠিক কে ঠিক করছে? সে আমি ওয়ার্ডসওয়ার্থ, আমি অন্য শ্রেণীর প্রতিনিধি। এই অন্য শ্রেণীর প্রতিনিধি হয়ে আমি তাদের জায়গা থেকে আমি এই জায়গাটা তুলব।
আমি জার্মানিতে গ্রিম ভাইদের সূত্র ধরে আমি শেষ করব, যেহেতু 54 মিনিট শেষের দিকে যাব। পরবর্তীকালে আমরা জানি ভোক্সটাম ফোকলোরের চর্চা, মাথায় রাখা ভালো যে এই যে উইলিয়াম থমস, এই যে এখানে একটা কথা বলে দিই শুধুমাত্র, উইলিয়াম থমস যখন 1846 সালে এই চিঠি লিখে দ্য অ্যাথেনিয়াম পত্রিকাতে ফোকলোর শব্দটিকে ব্যবহারের জন্য সুপারিশ করছেন, যা পরে গৃহীত হয়ে যাচ্ছে ফোকলোর শব্দটি, এই তার আগে নানান পিপলস লোর, পপুলার লোর নানানভাবে ইংরেজিতে ব্যবহার হতো, সেখানে তিনি দুটো কেন তার কারণ হিসেবে দুটো জায়গাকে বলছেন। সেটি শব্দবন্ধটা খুব ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে এটি একটি গুড অ্যাংলো স্যাকশন কম্পাউন্ড হবে, ওই সেই জাতের জায়গা, নেশন বিল্ডিং এর জায়গা। আমি মানে এটা মাথায় বারবার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি মতাদর্শের জায়গা থেকে সেই জায়গাটা নিয়ে যেতে চাইছি। সেইখান থেকে জার্মানিতে গোটা 20 শতকের শুরু থেকে লোক সংস্কৃতি চর্চায় এক ধরনের ব্যাপক বান দেখতে পাই। তার আগে থেকে একরকম কারণে হচ্ছিল, নেপোলিয়নের বিরুদ্ধে রেজিস্ট্যান্স, কোনটি জার্মান জাতি, প্রাশিয়া এক ধরনের যে প্রাশিয়া ছিল, ইতিহাসের সঙ্গে মিলিয়ে আসলে তো দেখতে হবে এই চর্চাকে। প্রাশিয়া ছিল, সেই প্রাশিয়া বিসমার্ক থেকে সরে যাওয়া, তারপর নেপোলিয়নের হাতে ক্ষমতা যাওয়া, নেপোলিয়নের দ্বারা এই ফ্রান্সের কাছে অবদলিত, এবং আমরা কারা জার্মান জাতি, সেই জার্মান জাতিকে, অরিজিনাল জার্মান জাতিকে খুঁজতে হবে, অরিজিনাল ফিনিশ জাতিকে খুঁজতে হবে, অরিজিনাল নরওয়েজিয়ানকে খুঁজতে হবে, অরিজিনাল আইরিশকে খুঁজতে হবে। সেই জায়গা থেকে সমস্ত ইউরোপ নেমে পড়েছে, আমাদের এখানেও তাই। কেন খুঁজতে হবে, বাঙালিকে খুঁজতে হবে, তাই এই এই লোক সংস্কৃতির সংগ্রহ প্রয়োজন। আমি আমাদের দেশ বলছি না এখন, কিন্তু মাথায় রাখতে হবে সব জায়গাতেই একদম প্রাথমিক যে উদ্দীপনা কিন্তু এই জায়গাগুলোই, যে আমার মূল রুট কারা, আমার লোক, সে তাকে চিহ্নিত করা হচ্ছে লোক সংস্কৃতি চর্চার প্রধান জায়গা। বাকি লোককে আমি বের করে দেবো, এক ধরনের এক্সক্লুসিভনেস, এক ধরনের এক্সক্লুশন, পলিটিক্স অফ এক্সক্লুশন, আইডিওলজি অফ এক্সক্লুশন, এক ধরনের মতাদর্শ যা বের করে দেওয়ার মতাদর্শকে আমার আমিত্বের নির্মাণ করা হচ্ছে অপরের সাপেক্ষে। এক ধরনের অপর তৈরি করা হচ্ছে প্রথম যখন শহুরে সংস্কৃতিকে, নগর সংস্কৃতিকে, তারপর অন্য জাত কারা, অন্য নেশান কারা, তাকে বাদ দিয়ে দাও, আমার দেশ থেকে বের করে দাও, ইহুদিদের বের করে দাও, অন্য দেশের যারা আমার লোক নয় তাদেরকে বের করে দাও, আমার আসল জায়গাটা তো খুঁজতে হবে, আমার যাপন কোনটা, অরিজিনালিটি, মিথ অফ অরিজিনালিটিকে আমি খুঁজতে চাইছি। এই জায়গা থেকে অ্যাডলফ হিটলার তার বহু চর্চিত মাইন ক্যাম্পে বলছেন শুধু রেস নয়, এই যে রেস, এই যে জার্মান জাতি, তার কথা নয়, ভক্সটাম, এই ভক্সটামের চর্চা জার্মানিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে 20 শতকের 3 দশক থেকে খুব ব্যাপক বেগ পেতে থাকে। সেখানে তার জায়গাতে তিনি লিখছেন, ইংরেজি এরকম তার অনুবাদ করলে পাই, বিকজ দ্য ভক্সটাম বেটার দ্যান রেস, রেস জাতির থেকে ওই যে ভক্সটাম, পপুলার ফোক 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 পিপল, দে আর বেটার দ্যান রেস, লাইজ নট জাস্ট ইন দ্য স্পিচ, তারা শুধু মুখের জায়গা থেকেই আমাদের সঙ্গে আছে, তারা যে আমাদের মূল তা নয়, বাট ইন দ্য ব্লাড, আসলে রক্তের জায়গা থেকে কারা আসল পিওর পবিত্র নীল রক্তের জার্মান, সেটি খুঁজতে গেলে আমাদের লোক সংস্কৃতির চর্চার জায়গায় যেতে হবে, নির্দিষ্ট মতাদর্শ থেকে লোক সংস্কৃতি চর্চা করতে হবে, এথনিক ভক্সটাম করতে হবে, ভক্সটাম হিস্টোরিয়ান তৈরি হবে, নাজি প্রোপাগান্ডাকে যারা গোটা সোসাইটি জুড়ে নামিয়ে দেবে। ফলে আজকে এই 2021 সালের ভারতবর্ষে দাঁড়িয়ে, আজকে 2021 সালে আমরা যারা লোক সংস্কৃতির চর্চা করছি, তাদের কাছে আমার মনে হয় শুধু লোক সংস্কৃতি না, অন্য চর্চার ক্ষেত্রে এই কথাটি গুরুত্বপূর্ণ, কিন্তু লোক সংস্কৃতিতে আরো গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা থাকছে যে ওই ওই অতীতকে ফিরিয়ে নিয়ে এসে পুনর্নির্মাণের মধ্যে দিয়ে আমার বর্তমানকে নির্মাণ করা, এবং তার ভিত্তিতে আমি কি তাকে খোঁজা। এখানে খুব গুরুত্বপূর্ণ আমি কোন পার্সপেক্টিভ, কোন অবস্থান, কোত্থেকে বলছি, কোথায় দাঁড়িয়ে, জমিটা কোন মানসিকতা। আমি শুধু সংগ্রহ করছি, আমি শুধু গল্প সংগ্রহ করি আর ক্লাসে বলি এই গল্পে এই আছে, এই মোটিভ। আমরা বিভিন্ন স্কুলগুলো যদি দেখবো, আমি ইভেন টাইলারকে নিয়ে যদি আমরা কথা বলি, ইভি টাইলার গুরুত্বপূর্ণ, আজকে যে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি
মানে তার যে স্কুল আছে সেখানে যদি দেখি আমরা, মানে এখানে খুব মজার মজার জায়গা হচ্ছে। একটা গ্রিম ভাইদের জায়গা থেকে ম্যাক্স মুলার একরকম মনে করতেন, তার পরবর্তীতে মনে করা হয়েছে যে ভারতবর্ষ থেকে এই সমস্ত লোকগল্পগুলো তৈরি হয়েছে, তারপর সারা পৃথিবীতে মানে ছড়িয়েছে। এই যে মানে ওরিয়েন্টালিস্টদের হাতে একরকম লোক সংস্কৃতি চর্চা, আমি এই জায়গাগুলোতে গেলামই না, কিভাবে বদলায় মতাদর্শগত জায়গা বদলে গেলে গোটা লোক সংস্কৃতি চর্চার জায়গাটাই বদলে যায়। ফলে শেষ করছি, শেষ হয়তো সৌগত কিছু বললে ভাল লাগবে, যে ও বহুদিন ধরে লোক সংস্কৃতি চর্চা করে, শঙ্খশিল্প নিয়ে কাজ করে, কেন করব, কোন জায়গা থেকে করব, আমি কি শুধু মানে এস্থেটিক্স আমার জায়গা, নাকি আমি আমার অতীতের মধ্যে দিয়ে আমি আমার শিকড় এবং ওই অতীত আমি আমার বর্তমানে ধারণ করছি, এবং ফলে ওই অতীতের উদযাপন করাটা হচ্ছে এই লোক সংস্কৃতি চর্চার কাজ। এটি আজকে যারা লোক সংস্কৃতি চর্চার সঙ্গে কোনোভাবে যুক্ত তাদের কাছে আমার মনে হয় অত্যন্ত প্রধান গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জরুরি বিষয়। এটুকুই আমি আমার বলার কথা প্রাথমিকভাবে বললাম, আরো অনেক কথা বলার ছিল, 1 ঘন্টায় যেটুকু বলা যায়। প্রত্যেককে ধন্যবাদ যারা আজকে শুনলেন, যারা ছিলেন। যদি ইন্টারঅ্যাক্টিভ হতো সেশনটা, আমারও যে জায়গাগুলো আছে তাহলে ভালো হতো, কারণ এখানে তর্ক আসলে আমি একটু মানে সামনে নিয়ে আসতে চেয়েছি, আমি তো আঘাত করতে চেয়েছি কতগুলো ভাবনাকে। সেই জায়গা থেকে আপনারা যদি বলেন ভালো হয়, সৌগত যদি শেষ করে ভালো হয়। আমার বক্তব্য এইটুকুই। সৌগত। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি এক মনে, মানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শান্তনুর বক্তৃতার প্রতিটি লাইন শুনছিলাম, এবং আমার একথাই মনে হচ্ছিল, যেহেতু এই বিষয়ের উপরে একটা ছোট কাজ আমি করছি, আমি ভেবেছিলাম শান্তনু কোন দিক থেকে বলবে ভাবছিলাম, কিন্তু আমার ভাবনার সঙ্গে ওর ভাবনা একেবারেই মিলল না। ও একেবারে নতুন পথে হাঁটলো, এবং শেষটা যেটা করলো সেটাই আজকে বড় কথা। কনটেক্সটকে না জেনে টেক্সটের বিচার হতে পারে না। এই কনটেক্সট মানে মানে কোথা থেকে আসছে সেই সংস্কৃতি, লোক সংস্কৃতি, সেই আমরা এতদিন কনটেক্সটের ওপরে কোনো জোরই দিইনি। আমি যতদূর জানি যে এই কনটেক্সট কথাটা প্রথম ব্যবহার করলেন যিনি, তিনি ম্যালিওনেস্কি। কিন্তু ম্যালিওনেস্কি কনটেক্সচুয়ালিজমের প্রবক্তাদের মধ্যে কেউ নন। তিনি কনটেক্সট কথাটা ব্যবহার করেছিলেন ফাংশনালিজম, বা যাকে বাংলায় আমরা কার্যকারিতাবাদ বলি, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে। কিন্তু ফোকলোরে কনটেক্সচুয়ালিজম যে ব্যাপারটা এসেছে 60-এর দশকে আমেরিকায়, সেই কনটেক্সচুয়ালিজমের প্রবক্তাদের মধ্যে কিন্তু ম্যালিওনেস্কি কেউ নন। আমি বলতে পারি রজার আব্রাহাম, অ্যালান ডান্ডিস, এরা সবাই এই কনটেক্সট, সবাই এসেছেন, যেমন আমাদের গোল্ডস্টেইন, এরা এরা এসেছেন, এবং এরা আলাদা আলাদা ভাবে কাজ করেছেন। পরে তাদের সম্মিলিত কাজের মধ্যে দিয়েই একটি পদ্ধতি গড়ে উঠলো, যাকে আমরা কনটেক্সচুয়াল মেথড বা বাংলায় বলি পরিবেশ প্রসঙ্গ বিচার পদ্ধতি। এই পদ্ধতি আমার মনে হয় আজকে সমস্ত মানে ফোকলোরের যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এই পদ্ধতি, টাইপ ইন্ডেক্সকে মাথায় রেখেও বলছি, যে কনটেক্সটকে বাদ দিয়ে টেক্সটের বিচার, মানে ম্যালিওনেস্কির ভাষায় বললে কনটেক্সট উইদাউট টেক্সট ইজ মিনিংলেস। এই ভুল বললাম, টেক্সট উইদাউট কনটেক্সট ইজ মিনিংলেস। এই এই কথাটার ওপরেই শান্তনুর বক্তৃতায় জোর পড়েছে, শেষের দিকে প্রথম থেকেই ছিল, কারণ সেটা ধারাবাহিকভাবে বলছে, এবং এতটাই বড় বিষয় এবং এতটাই বিস্তৃতভাবে বলছিল যে এ নিয়ে একটি চমৎকার বই ও যেন লেখে। আমি ওকে অনুরোধ করব, প্রবন্ধে এত বড় বিষয়কে ধরা যাবে না। ফলে এটা খুব প্রাসঙ্গিক একটা, এবং ও তো পুরোপুরি থিওরির লোক আমি জানি, ফলে থিওরি বেসড এই বক্তৃতা, এবং এবং ও যে মতাদর্শের উপরে মূলত নির্ভর করেছে, বস্তুবাদী দর্শন, সেই বস্তুবাদী দর্শনকে তো আমরা কেউই অস্বীকার করতে পারবো না। কারণ হচ্ছে এই দুটো পদ্ধতি, বস্তুবাদ এবং হচ্ছে আমাদের এই কনটেক্সট, এই দুটো বাদ দিয়ে ফোকলোরকে এই মুহূর্তে বোঝার মতন কোনো প্রাসঙ্গিক পদ্ধতি, কোনো প্রাসঙ্গিক মেথড এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না। আমি সমস্ত পদ্ধতি মাথা, আর ফোকলোর বিচারের পদ্ধতিও তো খুব সামান্য। আমরা নৃতাত্ত্বিক পদ্ধতি তো আর ফোকলোর বিচারের নিজস্ব পদ্ধতি নয়, যে অর্থে টাইপ মোটিভ ইন্ডেক্স, যে অর্থে
কম্পারেটিভ তুলনামূলক পদ্ধতি, যে অর্থে আমরা মানে কনটেক্সচুয়ালিজমের কথা বলি, এগুলো ফোকলোর বিচারের নিজস্ব পদ্ধতি। কিন্তু মনস্তাত্ত্বিক পদ্ধতি, জাতীয়তাবাদী পদ্ধতি, এগুলো তো ফোকলোর বিচারের নিজস্ব পদ্ধতি নয়, অন্য পদ্ধতি ফোকলোরে আমরা অ্যাপ্লাই করছি। যে এখন তো ডায়াসপোরাকেও আমরা অ্যাপ্লাই করতেই পারি। তা বলে ফোকলোর বিচারের নিজস্ব পদ্ধতি নয়, খুব মেথডিক, মানে খুব মেথোডোলজি বেসড এই বক্তৃতা, প্রথম কথা আমি যেটা বলবো। দ্বিতীয় কথা, আমার শুনতে শুনতে কথাও মনে হচ্ছিল যে গোষ্ঠীর সংস্কৃতিকেই আমরা লোক সংস্কৃতি বলি খুব সাধারণভাবে। হ্যাঁ, মানে গোষ্ঠী বিশেষের সংস্কৃতি হতে হবে, যে কথা ডান বেন আমস লোক সংস্কৃতির নতুন সংজ্ঞা দিয়ে বলেছিলেন যে ফোকলোর ইজ অ্যান আর্টিস্টিক কমিউনিকেশন ইন এ স্মল গ্রুপ। এইটি এ পর্যন্ত লাস্ট সংজ্ঞা, এই সংজ্ঞাকে এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করেনি। কিন্তু এই যে লোক সংস্কৃতির যে দর্শন, গোষ্ঠী বিশেষের দর্শন, এ কথা ঠিকই, কিন্তু শান্তনুর একটা নতুন প্রশ্ন এখানে তুলে দিল যে সেই দর্শন তাদের দর্শন। কারণ যখন যে প্রভু বিরাজ করেন আমাদের সমাজে শাসক, তাদের মতাদর্শই তো শেষ পর্যন্ত সমষ্টির মতাদর্শে পরিণত হয়। খুবই খুবই কথা। আবার সেগুলো যখন কালেকশন হয়, সংগ্রহ সংগ্রহ হয়, সে সময় সংগ্রহ তো সেগুলো বদলে দেন, প্রসঙ্গেও আলোকপাত করেছেন, বদলে দেন। ফলে আলটিমেটলি কোন মত আমরা পৌঁছচ্ছি, হ্যাঁ, এইটা আমরা এটা কিন্তু খুব ভেবেচিন্তে দেখবার ব্যাপার আছে। কারণ আমি মানে প্রপের যে বই আছে সেখানেও তিনি এই কথা কিন্তু 1928 বলেছিলেন। বিদেশে ইংরেজিতে অনুবাদ হয়েছে 1980 দিকে তার, কিন্তু সেই যে প্রথম বলেছেন কথা, মানে মানে আমরা যে মতাদর্শটা পাই সেটা কতটা কতটা মতাদর্শ। হ্যাঁ, হ্যাঁ, মানে এগুলো তো পরিবর্তন হয়ে হয়ে যায়। লোককথার ক্ষেত্রে লোককথার যে ভ্যারিয়েশন হয়, সেই ভ্যারিয়েশনে তো কথকের ভূমিকাকে অস্বীকার। কিন্তু কথা হচ্ছে যেটা চূড়ান্ত প্রশ্ন, যে তাহলে লোক সংস্কৃতির এখন তো সংস্কৃতি বহুধা বিভক্ত, বহুমাত্রিক। কোনোটা জনসংস্কৃতি, কোনোটা জনপ্রিয় সংস্কৃতি, কোনোটা হচ্ছে আমাদের গণসংস্কৃতি। গণসংস্কৃতি আবার একটা কার্যক্রম থাকে, যেমন গণনাট্য আন্দোলন। এখন সংস্কৃতির ধারণাটা খুব ক্যাওটিক, খুব পিচ্ছিল। কিন্তু এই বিভিন্ন এত কম সময়ের মধ্যে শান্তনু যে বক্তৃতা করলো, আমি বলবো খুব সূত্রাকার, এবং এই নিয়ে আমাদের অবশ্যই আমাদের একাডেমি অফ ফোকলোর দেবেন। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার অনেক কিছু বলতে ইচ্ছে ছিল, তার ভাবনার সঙ্গে আমার ভাবনা সে তো সুযোগ নেই। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একাডেমি অফ ফোকলোরের তরফ থেকে। তিনি আরো লিখুন এবং এই নিয়ে তিনি ভাবুন এবং একটি গ্রন্থাকারে তার বক্তৃতাকে রূপ দিন। আমরা অপেক্ষা করে থাকবো। ভালো থাকবে।